সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। ভোট হলেই কেটে যাবে সব সংকট বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে অন্তর্বর্তী সরকার বললেন উপদেষ্টা। নির্বাচনটা হলে আমাদের শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। সংস্কার কমিশনের প্রতিবেদন পেলে দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত সিইসির। ভোটে অনিয়ম দমনে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ায়, জীবনযাত্রায় আবারও ধাক্কা। অবিলম্বে প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের বললেন রিজভী। অপরিকল্পিত উন্নয়নের খেসারত 10,000 কোটি টাকার টানেল এড়িয়ে ঢাকা কক্সবাজার রুটের গাড়ি চলে শাহ আমানত সেতু দিয়ে। পটিয়া আনোয়ারায় সড়ক নির্মাণে মিলতে পারে মুক্তি। দুর্নীতিবাজদের ধরতে নেই দৃশ্যমান পদক্ষেপ। দুদকের 70টি অভিযানে দালাল ছাড়া গ্রেফতার হয়নি কেউ। তাৎক্ষণিক ব্যবস্থা না নেয় কার্যক্রম নিয়ে প্রশ্ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে একটি পক্ষ। সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, কারণ নির্বাচন দিলেই দেশে চলমান সব সংকট কেটে যাবে। এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেশিরভাগ পণ্যেই ভ্যাট বৃদ্ধির কারণে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা কমবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতির সংজ্ঞা বুঝলেও অর্থনীতি বোঝে না বলেই এত সংকটের মধ্যে পণ্যের ভ্যাট বাড়িয়েছে। সংকট কাটাতে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আস্থা রাখবে না। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরও বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে কোনো বিভেদ নেই, দ্রুত নির্বাচনের মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান তার। আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থিরে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তি চাইবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বেশিরভাগ পণ্যের ভ্যাট বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাবে। মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। ডক্টর ইউনূস সাহেবের সরকার মানুষের যে আস্থা, সেই আস্থা তো এটা চির ধরবে। ফেসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অন্তর্বর্তী সরকার। শিগগিরই নির্বাচনের রোডম্যাপ আসছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভারতীয় গণমাধ্যম গত 4 মাস ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৌহিদ হোসেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। চলতি বছরের শেষ দিকে কিংবা 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট দিন তারিখ এখনো ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্যে শঙ্কা, উদ্বেগ ও কখনো প্রকাশ পাচ্ছে ক্ষোভ। প্রতিস্থাপন করতে পারি। এই অবস্থায় শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চলছে। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে, পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। তাদের প্রচারণা একটু দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের যেখানে যেটুকু সুযোগ আছে সেখানে আপনারা এটা যে সম্পূর্ণ মিথ্যা একটা প্রচারণা চলছে, এই সঠিক অবস্থানটিকে তুলে ধরা। বিদেশে বিএনপি কিংবা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ দিয়ে মিছিল কিংবা স্লোগানে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন কল্পনা করবেন বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। সিলেট সার্কিট হাউসে জেলার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা হয়। সংস্কার কমিশনের নির্বাচন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করবে বলে জানান সিইসি। আমাদের বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি। ও এই রিপোর্টটা পেলে তারা কি কি সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে, তাহলে হয়তো আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। একদিনে সব স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলেও মত তার। পত্রপত্রিকায় দেখছি অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন। বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি, এটা কোনো মতেই সম্ভব নয়। এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন। এক নম্বর কথা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। পরপর 3টি জাতীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার অন্যতম কারণ দুর্বল নির্বাচন কমিশন, এমন মত বিশ্লেষকদের। সামনের দিনে নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রভাব যেন না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ তাদের। তবে রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা বলছেন বিদ্যমান আইনে তা প্রায় অসম্ভব। ভোটে অনিয়ম দমনে ইসিকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ তাদের। নির্বাচন কমিশন গঠন আইনে পরিবর্তন আনার পাশাপাশি কাজে স্বচ্ছতা আনারও তাগিদ দেন তারা। কাউসারা চৌধুরী কুমুর প্রতিবেদন। স্বাধীনতার 50 বছর পর বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠনে আইন করে। 2022 সালের সেই নতুন আইনে প্রথমবার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছিল। বর্তমান নাসির উদ্দিন কমিশনও সে আইনের ভিত্তিতেই করা। তবে আওয়ামী লীগ সরকারের করা এই আইন শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এ আইনে বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই কমিটির সদস্যরা সরকার ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির যে কোনো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে সার্চ কমিটি গঠনেও সরকার প্রধানের প্রভাব বিস্তারের সুযোগ আছে। পুরো সিস্টেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, যে কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটাকে প্রভাবিত করা এটা খুব সহজ কাজ এই আইনের মাধ্যমে। একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ না। কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ এড়াতে আইনের পরিবর্তন আনার তাগিদ বিশ্লেষকদের। 5টা দলের থেকে 5-6 জনকে প্রতিনিধিত্ব দিলে অন্ততপক্ষে যারা সাংবিধানিক
পদ থেকে আসবে, তাদের সাথে একটা ভারসাম্য হবে। আইনের মধ্যে একটা সার্চ কমিটি থাকতে পারে, কিন্তু সেই সার্চ কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন গঠনে আইন পরিবর্তনের পাশাপাশি নির্বাচনী অপরাধের শাস্তি বিধানের উদ্যোগ নেওয়ার ক্ষমতা ইসির হাতে থাকা উচিত বলে মনে করেন তারা। সরকারি প্রভাবে হোক, প্রার্থীর প্রভাবে হোক, ক্ষমতার প্রভাবে হোক, যে কোনো কারণে সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পরিপালিত হয়নি। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং কাজে স্বচ্ছতা রাখার কথা বলেন বিশ্লেষকরা। একটা স্বচ্ছতা গাইডলাইন থাকা দরকার, যে তারা কিভাবে তাদের প্রত্যেকটা কাজের স্বচ্ছতার পরিচয় দেবে এবং জনগণের কাছে এটা প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এমন একটি কার্যকর নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে যা ভবিষ্যৎ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়েই মজবুত হবে সংসদীয় গণতন্ত্র। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কর বৃদ্ধির অধ্যাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সে সঙ্গে টিসিবির ট্রাকসেল কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ দাবি তুলে ধরেন। নেতারা আরও বলেন, সরকারের এমন কিছু করা উচিত হবে না যাতে তারা মানুষের আস্থা হারায়। অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যুত্থানের সরকার তাদেরকে অবশ্যই আইনের সাথে যে চুক্তি আছে সেই চুক্তির পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। আমরা সরকারকে আহ্বান জানাই যাতে এমন কোনো পদক্ষেপ সরকার গ্রহণ না করে যার কারণে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি উভয়ই বৃদ্ধি পায়। ঘুম থেকে উঠে ব্যবহার করা টয়লেট টিস্যু থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া ম্যাট্রেসের ওপর ভ্যাট বাড়িয়েছে রাজস্ব বোর্ড। বাদ যায়নি তাজা ফল থেকে মিষ্টি। নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের উপর ভ্যাট ও আমদানির শুল্ক বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বেড়ে তৈরি হবে সামাজিক অসন্তোষ। জনগণের ওপর কতটা চাপ পড়বে সে ব্যাখ্যা রাজস্ব বোর্ডের দেওয়া উচিত বলে মনে করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। আপেল, নাশপাতির মতো বিদেশি ফল এখন নগর জীবনের নিত্য পুষ্টির উৎস, অথচ তাতেই হাত পড়েছে সরকারের। বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বাড়াতে এসব ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। শুকনো ফল আমদানিতে 30% থেকে বাড়িয়ে সম্পূরক শুল্ক করা হয়েছে 45%, যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। এখন যদি শুল্ক যদি বাড়ায়, যদি ফলের দাম যদি আরো বাড়ে, তাহলে মানুষ ফল কিভাবে খাবে? শুল্ক বাড়াক, ট্যাক্স বাড়াক, তবে বাজার নিয়ন্ত্রণ রাখতে হবে। পুষ্টি কমিয়ে হালকা নাস্তার উপর জোর দেওয়ারও সুযোগ নেই, কারণ মেশিনে তৈরি বিস্কুটের উপর ভ্যাট 5% থেকে বেড়ে হয়েছে 15%। অন্যদিকে বাড়বে রান্নার খরচও। এলপি গ্যাসের ভ্যাট 5 থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। এছাড়াও বাড়বে বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের দাম। বাড়ি রাঙাতে রঙের খরচও বাড়বে। যে সারের শুল্কটা বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আমাদের জনসাধারণের উপর বড় একটা প্রভাব অবশ্যই আমরা মনে করি পড়বে। ইনকাম কিন্তু বাড়ছে না, সেই অনুপাতে দেখা যায় আমাদের জন্য একটু কষ্ট হয়েছে জনসাধারণের। জীবনের এমন খরচ বৃদ্ধিতে চিন্তিত হয়ে বিছানায় শুতে গেলেও চিন্তা বাড়বে আরও, কারণ ম্যাট্রেস এর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। শান্তি মিলবে না বাথরুমেও, কারণ টয়লেট টিস্যু সহ সব ধরনের টিস্যুতে ভ্যাট 7.5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। সেই সঙ্গে জীবনের সুন্দর মুহূর্তে মিষ্টি মুখের খরচও বাড়ছে। এভাবে ভ্যাট বৃদ্ধির প্রভাব জনজীবনে কতটা পড়বে তা এনবিআরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। এনবিআরকে মানে সরকারকে এর একটা বিবৃতি বা ব্যাখ্যা দেওয়া উচিত, কারণ এই কর বা শুল্ক বাড়ানোর কারণে জনগণের যে কষ্ট হবে বা যারা প্রতীয়মান হচ্ছে, সে ব্যাপারে তাদের আস্থা বা তাদের ব্যাখ্যাটার প্রয়োজন। জীবনযাত্রার হিসাব নিকাশে চোখ রাখতে গেলেও হয়তো বাড়বে চাপ, কারণ সব ধরনের চশমার ফ্রেমের ভ্যাট 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এদিকে সানগ্লাসের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করায় রোদে গিয়েও জ্বলতে পারে চোখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 5 মাসে রেমিটেন্স বেড়েছে $3 বিলিয়ন, আর 4 মাস চলার মতো রিজার্ভ থাকায় দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর।
সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। টাকা পাচারের কথা তুলে ধরে গভর্নর বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই $20 বিলিয়ন বিদেশে পাচার করেছে। জানান, অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের পাশাপাশি বেড়েছে রফতানি আয়। এতে সরকারের বৈদেশিক লেনদেনের ঘাটতি কমে আসছে। সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে বলেও জানান গভর্নর। বহুলাংশে যেন আটকিয়ে না রাখি সেই চেষ্টাটা আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে এই দুঃসময়ে। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। উন্নয়নের 10,000 কোটি টাকার টানেল যানবাহন শূন্য থাকলেও শাহ আমানত সেতুতে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। ঢাকা কক্সবাজার রুটের সব গাড়ি টানেল এড়িয়ে এই পথ ব্যবহার করায় যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। পটিয়া এবং আনোয়ারা থেকে নতুন সড়ক নির্মাণ করে চলাচল পতেঙ্গামুখী করা না গেলে যানজট সামাল দেয়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। নগরীর যানজট নিরসনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 10,000 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই টানেল। কথা ছিল দৈনিক এই টানেল দিয়ে গাড়ি চলাচল করবে 18,500, চলছে 4,000-এর কম। টোল কমিয়ে ফেলে মানুষকে যদি উৎসাহিত করা যায় এবং অন্য লিঙ্কগুলিতে কমপ্লিট করা যায়, তাহলে আমাদের হয়তো মনে হয় যে আমাদের টার্গেটের 60-70% পর্যন্ত আমরা 2-4-5 বছরের মধ্যে আমরা পৌঁছাতে পারবো। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশ মুখ শাহ আমানত সেতু মূলত পর্যটন নগরী কক্সবাজার বন্দরনগরী চট্টগ্রামকে রাজধানী ঢাকার সাথে যুক্ত করেছে এই সেতু। টানেল এরিয়ে সমস্ত যানবাহন চলে যাচ্ছে এই সেতু দিয়ে, আর এর ফলে প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সাফার করতেছি ড্রাইভাররা, মানে এই জামটা কিন্তু আপনার করাচিন পার হয়ে চলে যায়, ওদিকে আপনার নতুন ব্রিজ পার হয়ে যাচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের ভিতরে খুবই একটা ঝামেলা ভোগান্তির এই টুল নিয়ে অভিযোগ উঠেছে। টানেল নির্মাণের আগে সম্ভাব্যতা যাচাইয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটি যেমন ভুল ছিল, তেমনি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের গাড়িগুলোকে টানেলমুখী করার কোনো পরিকল্পনা ছিল না। এই অবস্থায় প্রতিদিন 27 লাখ টাকার বেশি ক্ষতির মুখে থাকা টানেলকে গতিশীল করতে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা এবং পটিয়া হয়ে নতুন রাস্তা নির্মাণের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। শিল্পাঞ্চল যদি গঠন করা যায় বা ভালো কোনো আবাসিক প্রকল্প নেওয়া যায়, তাহলে এটার ব্যবহারযোগ্যতাটা অনেক গুণ বেড়ে যাবে। চন্দনেশের গাছবাড়িয়া থেকে আনোয়ারা চৌমোহনীর দিকে 407 কোটি টাকা খরচ করে 10 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সড়কের কাজ চলছে, অথচ পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারে চকরিয়া কিংবা পেকুয়া হয়ে এই সড়কটি তৈরি করা হলে যাত্রাপথের দূরত্ব যেমন অন্তত 60 কিলোমিটার কমে আসত, তেমনি ঢাকা রুটের গাড়িগুলো টানেল হয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট পৌঁছাতে পারত স্বল্প সময়ে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতিবাজদের ধরতে দুদক অভিযান চালালেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। গেল 20 দিনে অন্তত 70টি অভিযানে বিক্ষিপ্ত দালাল ছাড়া কাউকে গ্রেফতার কিংবা মামলা করতে পারেনি। তাৎক্ষণিক পদক্ষেপ না নেওয়ায় সেবা খাত সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে খুব একটা প্রভাব ফেলছে না। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযান প্রশ্নবিদ্ধ করছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থার কার্যক্রমকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গত 19 ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিযান চালায় দুদক। এনআইডি সেবায় ঘুষ লেনদেনের অভিযোগে আটক করা হয় 2 দালালকে। তবে অনিয়মের সঙ্গে ইসির কর্মকর্তা কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলেও দুদক কোনো পদক্ষেপ নেয়নি। কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব, পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। একইভাবে গত 8 জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়ে প্রমাণ পায় হারভেস্টার মেশিন বিতরণে অনিয়মের। 3 গুণ বেশি দামে মেশিন ক্রয়ের তথ্য মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নিয়ে কমিশনের সুপারিশের অপেক্ষায় অভিযান শেষ করে। হারভেস্টিং মেশিনগুলো বিতরণের ক্ষেত্রে কৃষক নির্বাচনে অনিয়ম হয়েছে,
বা যে প্রতিষ্ঠানগুলোর সাথে টেন্ডার হয়েছে প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় শর্ত পূরণ করেন। দুদকের তথ্য বলছে আব্দুল মমিনের নেতৃত্বে দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণের ২০ দিনে ৭০টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে রাজউক, গৃহায়ন, ভূমি অফিস, হাসপাতাল, বাস টার্মিনাল সহ সরকারি সেবা খাতগুলোতে। এসব অভিযানে অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ মিললেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দুদকের অভিযান দিন দিন সাধারণ মানুষের কাছে আস্থা সংকটে পড়ছে। অবশ্য দুদক বলছে প্রতিটি অভিযান বিশ্লেষণ করে কমিশনে সুপারিশ করা হয়। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। দুদকের সাবেক এই মহাপরিচালক মনে করেন তড়িৎ ব্যবস্থা না নিলে প্রশ্নবিদ্ধ হবে দুদকের অভিযান। একটা লোক দেখানো মতন হচ্ছে যে কিছু যাওয়া হলো, দালাল কিছু ধরে আনা হলো, কিন্তু দালাল তো সংশ্লিষ্ট অফিসের লোকের মাধ্যমে যদি তার যোগাযোগ না থাকে তাহলে তো দালাল সেই জায়গায় কাজ করতে পারে না। তাহলে সেই অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে যারা দায়ী তাদেরকে তো এইটার মাধ্যমে আসার কথা, ওই দালালের সাথে সাথে সংশ্লিষ্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধরবার কথা। তবে অতীতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযানে হাতে নাতে সরকারি কর্মকর্তা গ্রেফতার সহ নানা তড়িৎ পদক্ষেপের ইতিহাস রয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। তামিমের আচমকা বিদায়ের স্ট্যাটাসে হতবাক দেশের ক্রিকেট। ফেসবুকে সাবেক বর্তমান সতীর্থদের আবেগঘন পোস্ট, গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ আইসিসি ক্রিকইনফোর। আইইডিসিআর এর এক গবেষণায় দেশে ৫ জনের শরীরে ব্যাট রিও ভাইরাসের নমুনা পাওয়া গেছে। বাদুড়ের মাধ্যমে ছড়ানো এই ভাইরাসের উপস্থিতি মানবদেহে পাওয়ার ঘটনা এটিই প্রথম, যা ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে। সতর্কতা হিসেবে খেজুরের কাঁচা রস পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতি বছর খেজুরের রস পানে নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। এতে নিপা ভাইরাসের নমুনা না মিললেও ৫ জনের শরীরে পাওয়া যায় ব্যাড রিও ভাইরাস, যা প্রথমবারের মতো শনাক্ত হলো দেশে। এ ভাইরাসের উপস্থিতি সাধারণত বাদুড়ে পাওয়া যায় এবং এটি করোনার মতো ছোঁয়াচে না হলেও আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। এ ভাইরাসে বেশি আক্রান্ত হন শিশু ও বয়স্করা। কর্মকর্তা মুস্তাক হোসেন দেশে রিও ভাইরাসের আপাতত মহামারীর মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলেও জানালেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যার মধ্যে নিপা নাই তার মধ্যে রিও পাচ্ছি, কিন্তু একই রকম লক্ষণ খেজুরের কাঁচা রসের সাথে। আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখনও পর্যন্ত কোনো টিকা বা চিকিৎসা বের হয়নি। নিপা ভাইরাসের টিকা বের করার চেষ্টা করা হচ্ছে। এটার সাথে হয়তো এটাও গবেষণার মধ্যে এখন যুক্ত হবে। একজন রিও ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্যজন হয়েছে কিনা, কাজে সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু আমাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই ভাইরাসটা কিন্তু আপনার বিভিন্নভাবে ছড়াতে পারে। শুধুমাত্র যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় তা কিন্তু নয়, আমাদের আপনার খাওয়া খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। আবার আমাদের হ্যান্ড হাইজিন যদি খারাপ থাকে সেভাবেও আমাদের খাওয়া বা মুখের মাধ্যমে প্রবেশ করতে পারে। এই ভাইরাসটা তেমন কোনো প্রাণসংহারী নয়, সুতরাং আমাদের ভয় পেলে চলবে না। রিও ভাইরাস দিয়ে কিন্তু আপনার ভ্যাকসিনও তৈরি করা হচ্ছে আপনার ক্যান্সারের বিরুদ্ধে। সুতরাং এটা আমরা যখন বিজ্ঞানীরা এটাকে ব্যবহার করছেন, এটাকে যদি অত ক্ষতিকারক কিছু হতো তাহলে কিন্তু ওরা ভ্যাকসিনের জন্য এটাকে ক্যান্ডিডেট হিসাবে নিত না। এটি মহামারী রূপে ছড়িয়ে পড়ার তেমন কোনো আশঙ্কা নেই এবং এ কারণে আতঙ্কিত নয়। আমরা বলবো কারো জ্বর বা ডায়রিয়া হলে তিনি তার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য খেজুরের রস পান পরিহারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলো। বৈরী আবহাওয়ায় বাতিল হয়েছে ওকলাহোমা, টেক্সাস, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন স্কুলের ক্লাস। বাতিল হয়েছে বহু ফ্লাইটও। কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে সতর্কবার্তা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ আবহাওয়া দফতরের।
শীতকালীন ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টানা তুষারপাতে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে। স্থগিত রাখতে হচ্ছে জরুরি কাজ। ওকলাহোমা ও টেক্সাসের উত্তরাঞ্চলে 18 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। কোনো কোনো অঙ্গরাজ্যে এই মাত্রা পৌঁছে গেছে 22 সেন্টিমিটারে। শুক্রবার টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে বাতিল করতে হয়েছে স্কুলের কার্যক্রম। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে ঘরে বসেই। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলের অফিস আদালতও। বৈরী আবহাওয়া ও পিচ্ছিল রানওয়ের কারণে বাতিল ও বিলম্ব ঘোষণা করা হয়েছে শার্লট, ডালাস, ফোর্ট ওর্থ ও ন্যাশভাইল বিমানবন্দরের বহু ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর বহু বাসিন্দা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাড়ি চালানো থেকে বিরত থাকতেও বলা হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা। কাকুলি আখতার, সময় সংবাদ। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিলেন মার্কিন আদালত। নবনির্বাচিত প্রেসিডেন্টকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। এর আওতায় ট্রাম্পকে জরিমানা বা জেলে যেতে হবে না, কিন্তু তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বিবেচিত হবেন। 20 জানুয়ারি দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 10 দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেয়া হয়েছে। চূড়ান্ত রায় ঘোষণার সময় ফ্লোরিডায় নিজ বাসস্থান মারে লাগো থেকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি যুক্ত হন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি এই অভিজ্ঞতাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এটি নিউ ইয়র্কের বিচার ব্যবস্থার জন্য বড় একটি ধাক্কা। ট্রাম্প অভিযোগ করেন, সুনাম ক্ষুণ্ণ করে নির্বাচনে পরাজিত করতেই তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। এতে দেশটির ইতিহাসে তিনিই হবেন একমাত্র প্রেসিডেন্ট যিনি একজন দণ্ডিত অপরাধী। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘটনা আবেগী করে তুলেছে তার সতীর্থদের। বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য খান সাহেবকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টাইগারদের সাবেক অধিনায়কের অবসরের খবর গুরুত্ব পেয়েছে আইসিসি, উইজডেন, ক্রিকইনফোর মতো গণমাধ্যমগুলোতেও। অবসরের ঘোষণা 2023-এ এলেও অভিমান ভেঙে ফিরেছিলেন 22 গজে। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অফ ক্রিকেটে ওয়ানডে ম্যাচটাই যে শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল তামিমের, তা হয়তো এই ছবিটা দিয়ে সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক। তামিমের সেই ইঙ্গিতটা হয়তো বুঝে উঠতে অনেকখানি সময় লেগে গেল ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের অবসরে পোস্ট করে আগামী দিনের জন্য শুভ কামনা জানিয়েছেন দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। ফেসবুক স্ট্যাটাসে কখনো তামিমের প্রতি কৃতজ্ঞতা, কখনো আবার আবেগী শব্দে স্মৃতি রোমন্থন করেছেন রিয়াদ। সতীর্থকে শুভ কামনা জানাতে ভোলেননি পঞ্চপাণ্ডবের আরেক পাণ্ডব মুশফিকুর রহিমও। বন্ধুর বিদায়ে আবেগঘন এক পোস্ট করেছেন মুশি। তামিমের বিদায়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ার নাফিজও। বড় ভাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে ছুটছেন দুর্দান্ত গতিতে। বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দারুণ অবদান রেখে চলেছেন তামিম। তার বিদায়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে সেই ফ্র্যাঞ্চাইজিও।
এদিকে তামিমের বিদায়ে পোস্ট করেছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলীও। তামিমের অবসরের খবর শুধু দেশের গণমাধ্যমেই নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। আইসিসি, উইজডেন, ক্রিকইনফো, ক্রিকবাজের মতো গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে তামিম ইকবালের অবসরের খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার শীতের পিঠাপুলির খবর। পল্লীমায়ের কোলজুড়ে বইছে পৌষের বাতাস। হিম জড়ানো ভোরে বাঙালির মনে উঁকি দেয় গ্রাম বাংলার চিরায়ত পিঠার স্বাদ। তবে পিঠা তৈরির আয়োজন সেটিও এখন বাঁচে শহুরের রঙের আবরণে। তবুও শত ব্যস্ততায় গ্রামীণ গৃহিণীর হেসেলে পিঠা আজও রয়েছে গুপ্ত বিদ্যার বেশে। তাদের হাত ধরেই এখনও এই আনন্দ আয়োজন ছড়িয়ে পড়ছে প্রজন্ম থেকে প্রজন্মে। মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায়, উম্মেহানের রিপোর্ট। হাতছানি দেয়া এক সকাল, কুয়াশার চাদর মারিয়ে রোদ জিতে যায়। ঠিক এ সময় মনোহরী বাংলাদেশের আর সব গ্রামের মতো একটু আগ বাড়িয়েই এখানে জেগে উঠল মানুষ। এরপর প্রকৃতির সাথে মানুষের এক গভীর মিতালি, আড়ষ্টভাব কাটিয়ে চিরায়ত বাঙালি রীতির সাথে সন্ধি। গোলা ভরা ধান উঠেছে আগে, এবার গৃহিণীদের ব্যস্ততা পিঠাপুলির আয়োজন নিয়ে। টোনাটুনির পিঠা খাওয়ার গল্পের মতোই চাই চাল, তেল, গুড়। তাই তো গায়ের বধূর পায়ের দোলায় ঢেকির ব্যস্ত আওয়াজও মিলিয়ে যায় দূর থেকে দূরান্তরে। গ্রাম কি শহরে এখন চালুর গুঁড়ো ব্লেন্ডারে করে। আমার বাসায় ঢেকি আছে, আমরা ঢেকিতে গুঁড়ো করি। পিঠাটা খেতে অনেক মজা হয়। পৌষ আসলে আমার মাকে দেখছি ঢেকিতে চাল গুঁড়া করে পিঠা বানাতে। এখন আমিও সেগুলা করি এবং আমার মেয়েকেও সেগুলো শেখাচ্ছি। এক বাড়িতে গরম ধোঁয়া ওঠা ভাপায় মনোনিবেশ, যেন শীতের উৎসবী আয়োজন। এ তো গেল এক বাড়ির কথা। অন্য বাড়িতে তখন রসের পিঠার আয়োজনে ব্যস্ত গৃহিণী। রসনাবিলাসী মন পুরোটা জুড়ে তখন চিরায়ত বাঙালি রীতি। ছোটবেলা আমার মারে অনেক পদের পিঠে বানাতে দেখছি, কিন্তু আমি অত তো পারি না। সেই পিঠে পারি, রসকুলি পারি, অনেক প্রকার পিঠে কিছু পারি। গ্রামীণ জীবনে শহর আসে যুগের চাহিদায়, তবে মমতা ও রীতির বাস্তবতা তাকে পুরোটা গ্রাস করতে পারেনি। তাই তো পিঠাপুলির আয়োজন তরুণ থেকে প্রবীণ সবাইকে একই ভালো লাগায় আপ্লুত করে। যুগ যুগ ধরে গৃহিণীর হাতে তৈরি এই সুনিপুণ পিঠা বরাবরই প্রকাশ করে বাঙালির অতিথিপরায়ণতা এবং ঐতিহ্যকে। যদিও যুগের পালাবদলের ছোঁয়ায় পিঠা তৈরির সেকাল আর একালে এসেছে বিস্তর ফারাক, তবুও কোথাও যেন এই পিঠা জানান দেয় বাঙালির স্বতন্ত্র ঐতিহ্যকে। উম্মে হানি, সময় সংবাদ, শরীয়তপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, ভোট হলেই কেটে যাবে সংকট বললেন মির্জা ফখরুল। নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন উপদেষ্টা। শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ায় জীবনযাত্রায় আবারও ধাক্কা, অবিলম্বে প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির। সরকারের ওপর আস্থা কমবে মানুষের, বললেন রিজভী। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।